আমাদের অতি প্রয়োজনীয় এক সঙ্গী। সঠিক সময় না আসলে যেমন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, আবার ভুল সময় চলে আসলে কাজের 12টা বেজে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন বেশ কিছু নিয়ম মেনে আমাদের চলতে হতো। রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে ঠিক সময়ে আমাদের ঘুমিয়ে পড়তে হতো, কারণ পরদিন সকালেই যে আবার স্কুল যেতে হবে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে কোথাও গিয়ে আস্তে আস্তে রাতের ঘুম উড়ে যেতে থাকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব সোশ্যাল মিডিয়ার দৌলতে। আমাদের রাতের ঘুম ছুটি নেয়। তার উপর যদি ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, স্ট্রেস এরা রাতের অতিথি হয়ে আসে, তাহলে ঘুমানোর কোনো উপায় থাকে না। তখন ঘুমানোর জন্য আমাদের সাহায্য নিতে হয় স্লিপিং পিলের। আজ আপনাদের এক মেয়ের গল্প শোনাবো যার চোখ থেকে ঘুম উড়েই গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন না প্লিজ। তো কানে হেডফোন দিয়ে শুনতে থাকুন আজকের গল্প। আমি আর নিতে পারছি না ভাই, বিশ্বাস কর। মা বাবা রোজ এই চিল্লাচিল্লি আর নেওয়া যাচ্ছে না, সিরিয়াসলি। কেন, আবার কি হলো? আরে আজকে আবার শুরু করেছে আমার ব্যান্ডে গান করা নিয়ে। ওদের মতে যারা বাংলা রক মিউজিকের সাথে যুক্ত তারা কেবল উড়নচণ্ডীর মতো মাথা নাড়ানো ছাড়া আর কিচ্ছু পারে না। আসলে কি বলতো, আমাদের সমাজে শিল্পীদের দাম দিতে জানে না, আর কাকু কাকিমাও ওই সমাজেরই অংশ, তাই না? এগুলো সব বাজে ভুলভাল বস্তা পচা ধারণা। সবাই মনে করে যে রবীন্দ্রসঙ্গীত শুধু ওই পাড়ার ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর দিন একটা হারমোনিয়াম নিয়েই গাওয়া সম্ভব। আরে রবি ঠাকুর কি কখনো নিজে বলে গেছে যে তার গানকে এভাবেই গাইতে হবে? আধুনিক বাংলা প্রজন্ম তাকে যেভাবে গ্রহণ করছে করুক না, তাতে ওদের কি? সবাই রবি ঠাকুরকে ঠাকুর মনে করে, তাই ঠাকুর যেমন মন্দিরের বাইরে আসতে পারে না, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরও বিশ্বভারতী ও 25শে বৈশাখ ছাড়া আর কখনোই মনে পড়ে না। ছাড় ওসব কথা, তুই নিজের প্রতি বিশ্বাস রাখ, ঠিক হবে। সেটাই, তাই তো এখন ওই বাড়িতে থাকতে বেকার লাগে। দিন রাত চেঁচামেচি, জানিস। আই নিড সাম স্পেস। তাও রক্ষে নিজের একটা আলাদা ঘর আছে, আর তা না হলে তো আই জাস্ট ক্যান্ট টেক ইট। সবই বুঝলাম। বাই দ্য ওয়ে, আজকে রাতের পার্টিতে আসছিস তো, নাকি ভুলে গেছিস? কোন পার্টি বলতে? জানতাম ভুলে যাবি। আরে তোকে সেদিন বলা হলো না যে আমি, তুই, শ্রেয়া আর সম্পিতা 4 জনে গার্লস পার্টি হবে আজকে রাতে সম্পিতাদের ছাদে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে এসব ঝামেলার মধ্যে ভুলেই গেছিলাম একেবারে। এই বাই দ্য ওয়ে, সম্পের বাবা মা মানে আঙ্কেল আন্টি কিছু বলবে না? আরে ভাই, তুই তো চাপ নিচ্ছিস কেন? ওর বাবা মা আজ বাড়িতে থাকবে না, বাড়ি পুরো ফাঁকা। সেখানে আমরা শুধুই 4 জন। বিয়ের, পিৎজার, মিউজিক পুরো জমে যাবে ভাই। কিন্তু 1 মিনিট, তোর বাড়ি থেকে তোর বাবা মা ছাড়বে তো? না ছাড়লে আর কি করা যাবে, মিথ্যে বলতে হবে। আরে কলেজে একটু একটু মিথ্যে কথা বলে যদি ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট না মারলাম তো আর কি করলাম? দেখিস ভাই, আবার পরে যেন কেস না খাস। আরে কোনো কেস খাবো না, তুই চিল মার। এই চরে এবার ওঠ, অনেকক্ষণ ধরে বসে আছি, ক্লাসের টাইম হয়ে এলো। হ্যাঁ চ। এতক্ষণ ধরে যে দুটি মেয়ের কথোপকথন শুনলেন আপনারা, তাদের মধ্যে একজনের নাম মেঘা, আরেকজনের নাম পায়েল। ওরা দুজনেই কলেজের 2nd ইয়ারের স্টুডেন্ট। পায়েল ও মেঘা কিন্তু খুব ভালো বন্ধু। কিন্তু মেঘার সাথে ওর বাবা মার সম্পর্কটা আর 4-5টা সাধারণ মেয়ের মতো নয়। সবসময় ঝামেলা, অশান্তি, ভুল বোঝাবুঝি লেগেই আছে। দোষ অবশ্য কারোরই না, মা একটু বেশি চিন্তা করে, আর বাবার অফিস থাকে, তাই খুব একটা সময় দিতে পারে না মেয়েকে। তাই সকল দায়িত্ব মায়ের ওপরে থাকে। মেঘার সাথে ওর বাবার কথা হয় ওই রাতের ডাইনিং টেবিলে, তাও খুব একটা বেশি না। পরদিন আবার 9টা থেকে অফিস, সেই আসবে সন্ধে 7টার দিকে। তারপর চা খেতে খেতে খবর দেখা। এত ব্যস্ত জীবনে মেঘার কথা শোনার মতো কারোরই সময় নেই। একটা সময় ছিল যখন উইকেন্ডে ওরা 3 জনে মিলে ঘুরতে যেত, আনন্দ করত। সত্যি বড় হওয়ার সাথে সাথে
নিজেদের বাবা মাকেই খুব অচেনা লাগে। আগে যখন কষ্ট হতো মাকে জড়িয়ে কান্না করা যেত, কিন্তু এখন কোথাও গিয়ে সেটা আর করা যায় না, কারণ আমরা যে বড় হয়ে গেছি। মেঘার একটা ডায়েরি আছে, সেখানে ওর মনের সকল সুখ দুঃখের কথা লিখে রাখে। কিছু গানও লিখেছে অবশ্য, কিন্তু বাবা মায়ের ভয়ে সেটা বলতে পারেনি। ছোটবেলায় মায়ের হাত ধরে রবীন্দ্রসঙ্গীত শিখতে যেত মেঘা, কিন্তু বড় হবার সাথে সাথে দলগত সঙ্গীত অর্থাৎ বাংলা ব্যান্ডকে ও ভালোবেসে ফেলেছে। কিন্তু সেটা মা বোঝে না। মায়ের মতে ওসব করে কিচ্ছু হবে না, এই সমাজে নিজেকে খুব একা লাগে মেঘা। তাই তো কলেজ ক্যান্টিনে বসে 4 বন্ধুর আড্ডা কিংবা ছাদের কার্নিশে বিকেল বেলায় একা বসে নিজের কমফোর্ট জোনটাকে খোঁজার চেষ্টা করে ও। এই তো সেদিনের কথা, মেঘা নিজের ঘরে দরজা বন্ধ করে একা বসেছিল। মা শুধুই 4টি কথা শুনিয়ে দিল। কিরে, এই মেঘা, দরজাটা খোল, ঘুমিয়ে পড়লি নাকি? এই কিরে, কি হয়েছেটা কি? সকাল সকাল এত চিল্লাচ্ছ কেন? আমি কি শুধু শুধু চিল্লাই? সেই সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছিস, দরজাটা খোল। ডাকলে তো শুনিসও না, আর শুনবিও বা কি করে? কানে ওই একটা হেডফোন গুজে রাখে সব সময়, কি সব যাতা গান শোনে সব সময়। দেখো মা, প্রথম কথা, ওটা জাতা গান না। যেটা জানো না সেটাকে ছোট করার অধিকারও তোমার নেই। আর নিচে যে ডাকছো সেটা ভালো করে বললেই হয়, শুধু শুধু কটা বাড়তি কথা। আমি ওইসব তোমাদের আধুনিক যুগের গান জানতেও চাই না। ছোটবেলায় কি সুন্দর গান শেখালাম, রবীন্দ্রসঙ্গীত 3টা কমপ্লিট করে কোথায় একটা ভালো কিছু করবি তা না, যত সব হাতে ব্যান্ড পরে উড়নচণ্ডীর মতো মাথা নাড়াস। নিজের অবস্থাটা একবার দেখেছিস, চুলগুলোর অবস্থা? ছাড়ো ছাড়ো, তুমি বুঝবেও না। অত বুঝে লাভ নেই, নিচে চলো, বাবা অপেক্ষা করছে ডাইনিং টেবিলে। আমি সীমাকে বলে দিচ্ছি ঘর পরিষ্কার করে রাখবে। সত্যি ঘরটাকে নরক বানিয়ে রেখেছিস, চারিদিকে যত কি সব ছবি, পা ফেলার জায়গা পর্যন্ত নেই। দেখো, ওগুলো জাতা না, ওনারা এক একজন আর্টিস্ট। তুমি চিনতে নাই পারো, কিন্তু অসম্মান করার অধিকার তো তোমার নেই, তাই না? নিচে চলো, বাবা ডাকছে। শরীর ঠিক আছে? হ্যাঁ। তাহলে খেতে আসছিলি না কেন? এমনি জাস্ট। আচ্ছা, আর প্রতিদিন এত দেরি করে ঘুম থেকে উঠিস যে বরং? তা উঠবে না, প্রতিদিন সারা রাত জেগে থাকবে, মোবাইল ঘাটবে। পরের দিন মহারানী ঘুম থেকে উঠবেন আর ওনার জন্য খাবার তৈরি করতে হবে। ওই ফোনটাই হয়েছে যত নষ্টের গোড়া। তা করো না, আমার জন্য খাবার বানাতে যদি এতই অসুবিধা হয় বলে দিও, আমি কাল থেকে ক্যান্টিনে খেয়ে নেব। মায়ের সাথে অমন করে কথা বলতে নেই। আর তুমি চুপ করবে, আমি ওর সাথে কথা বলছি তো। হ্যাঁ, তোমার আশকারাতেই মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি না। তা সেটা কি ঠিক? তুই যা চাস নিজেদের সামর্থ্য মতো সেটা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের বলবি না কেন? অবশ্য আজকালকার ছেলে মেয়েদের এমন একটু হয়। কিরে, চুপ করে আছিস রে? বাবা কি বলছে তার উত্তর দে। কি আর বলবো, যখনই কোনো কিছু নিয়ে আলোচনা করছি, এই নয় তোমাদের সময় হয় না, সেটা তো বলতেই পারি না, বরং পরিবর্তে তোমার চিল্লাচিল্লি। আর বাবার কাছে তো এটা একটা, এই বয়সে ছেলে মেয়েদের এমনটাই হয়, তাই সেটা না বলে নিজের মধ্যেই রাখাটা ভালো নয় কি? মেঘা, তুই কিন্তু খুব বড় বড় কথা বলতে শিখেছিস। আমি উঠলাম, আমার খাওয়া হয়ে গেছে, এখন না বেরোলে কলেজের ফার্স্ট ক্লাসটা মিস করব। এই শুনছো, আমি উঠলাম এখন। আজ টিফিন নেব না, দত্তদার নাতি হয়েছে, তাই অফিসে সবাইকে খাওয়াবে। আমি চললাম, এখন না বেরোলে আবার ট্রেনটা মিস করব। ঘুম ঘুম আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা অবশ্য দুপুরের খাওয়া দাওয়ার পরের ভাত ঘুম হোক কিংবা অবেলায় ল্যাদ খেতে খেতে ঘুমিয়ে পড়া। ডাক্তাররা বলে একটি সাধারণ মানুষের প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, কারণ ঘুম মানে শুধুই তো 2 চোখ বন্ধ করে শুয়ে পড়া নয়, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর একটু জিরিয়ে নেওয়া, সমাজের এত ব্যস্ততার মাঝে একটু বিশ্রাম নেওয়া, চারিদিকে এত অশান্তির মাঝে একটু শান্তির খোঁজ করা।
তাই ঘুম আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অথচ আমাদের মেঘার দু চোখের পাতা থেকে সেই ঘুম আজ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে। ডাক্তারির ভাষায় অবশ্যই কে বলে স্লিপিং ডিসঅর্ডার, ইনসমনিয়া। হ্যাঁ, আমাদের মেঘা ইনসমনিয়া দ্বারা আক্রান্ত। সেটা অবশ্য বাড়ির কাউকে জানায়নি, কারণ বাড়ির সবাই এটাকে এই জেনারেশনের দোষ বলে এড়িয়ে যাবে, সেটা মেঘা জানে। তাই মেঘা কাউকে কোনো কথা না বলে সকল দুঃখ কষ্ট নিজের মনে চেপে রাখে, কারণ ওর মতে এই সমাজ ওর সমস্যা শুনে সেটার সমাধান তো দেবেই না, বরং জাজ করবে। আগে অবশ্য এরকম ছিল না। ছোটবেলায় দুঃখ কষ্ট হলেই মাকে জড়িয়ে ধরে কান্না করত, এবং কখন যে কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তো সেটার খেয়াল রাখতো না। কিন্তু বড় হয়ে যাওয়ার পর কোথাও গিয়ে সেটা আর হয় না। তখনই আশ্রয় নিতে হয় অন্ধকার ঘর, একটা স্লিপিং পিল। মাঝখানে অবশ্য মেঘা একটু খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল, সেটা অবশ্য রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে। তাই মেঘার বন্ধু পায়েল জোর করেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার ওকে দেখে বলেছিল, দেখো, আমি তোমার রিপোর্টগুলো দেখেছি অ্যান্ড ইটস নর্মাল। আর ওই রাতে ঘুম না আসার ব্যাপারটাও খুব কমন। তবে তুমি চেষ্টা করবে স্ট্রেস না নেবার। অনেক সময় এরকম টেনশন নেওয়ার জন্য এরকম হয়ে থাকে। হ্যাঁ ডাক্তারবাবু, ভালো করে ওকে বলে দিন তো, কোনো কথাই শুনতে চায় না আমার। তুই চুপ করবি? দেখো মেঘা, এটা খুবই নর্মাল। কোনো কথা মনের মধ্যে চেপে রাখলে এরকম একটু আধটু হয় আর কি। চেষ্টা করো লোকের সাথে মিশতে, কথা বলতে, তাতে আর কিছুই নয়, মনটা একটু ভালো হয় আর কি। আর হ্যাঁ, পারলে সিগারেটটা একটু কমাও। শুনলি ডাক্তার কি বললো? আমার কথা তো শুনবি না। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আজ আমরা উঠি। হ্যাঁ হ্যাঁ, আসো। কটা ওষুধ লিখে দিয়েছি, ওগুলো পারলে নিও, আর পরে রিপোর্ট দিও। আচ্ছা আপনারাই ভাবুন তো, ঘুম না আসার জন্য নাকি আবার ডাক্তারের পরামর্শ নেওয়া? ডাক্তার কি করবে? ডাক্তার বলবে স্ট্রেস না নিতে এবং হিজিবিজি কিছু ওষুধ লিখে দেবে। কিন্তু ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এগুলো তো কেউ যেচে আনে না, তাই না? সবাই মেঘাকে শুভাকাঙ্ক্ষী হিসাবে বলে যে বেশি ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবনাটা আসছে কেন, এটা কিন্তু কেউ দুদণ্ড শান্তিতে বসে জিজ্ঞেস করে না। অবশ্য সময় কার আছে। ডাক্তার বলল সবার সাথে মন খুলে কথা বলতে, কিন্তু আজকালকার যুগে কেউ কি শুনতে চায়? সবাই শ্রোতা নয়, বরং বক্তা হয়ে উঠেছে। বাবা মার সাথে তো বলা যায় না, কারণ তাদের ব্যস্ততার জীবন। মেঘা কিছু বলতে গেলেই জেনারেশনের দোষ বলে দমিয়ে দেয়। তাই এ সকল কথাগুলো ও নিজের মনে চেপে রাখে। রাত আসে, রাত যায়, এবং একলা ঘরে স্লিপিং পিলের ডোজ বাড়তে থাকে ও চলতে থাকে ব্যর্থ ঘুমের চেষ্টা। সেদিন সবাই সম্পিতাদের বাড়িতে গার্লস পার্টি করেছিল। মেঘার ভার্চুয়াল ফ্রেন্ড সংখ্যা 500-র বেশি হলেও বাস্তব জীবনে বন্ধুদের সংখ্যা মাত্র 3 জন, শ্রেয়া, সম্পিতা আর পায়েল। ওরা 4 জনই কলেজে সেম ইয়ারে পড়ে, তাই বন্ধুত্বের গাঢ়ত্ব অনেক বেশি। সেদিন পার্টিতে মেঘা অনেকদিন পর একটু আনন্দ করলো, প্রাণ খুলে হাসলো। পিৎজা, বিয়ার, ট্রুট অ্যান্ড ডেয়ার খেলা, গান বাজনা কিছুই বাদ ছিল না। সব শেষ করে মেঘা যখন বাড়ি ফিরল, তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 12টা বাজে। মেঘা বাড়িতে না জানিয়ে ওদের মেইন গেটের একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিল। সেটা দিয়েই কোনো ক্রমে সেই রাতটা বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু পরদিন সকালে ওর বাবা ওকে কিচ্ছু বলতে বাকি রাখেনি। তো সাহস তো কম না, বাড়ির চাবি ডুপ্লিকেট করিয়ে রাত 12টার সময় তুই সেই চাবি দিয়ে বাড়ি ঢুকিস? বেশ করেছি, আবার করব। আবার মুখে মুখে কথা বলছিস। তো কি করতাম? রাত্রেবেলা রাস্তায় ঘুরে বেড়াতাম, সেটা কি ভালো দেখাতো? কালকে অত রাত অবধি তুই কোথায় ছিলিস আমাকে জানতেই হবে। কিছু বলার প্রয়োজন বোধ কর না বাড়িতে? যদি তোমাদের শোনার সময় থাকতো তাহলে অবশ্যই বলতাম। তোমাদের তো আবার সময়ের বড্ড অভাব, তাই না? মেঘা! আরে কি করছোটা কি? এত বড় মেয়ের গায়ে তুমি হাত তুলবে? তুমি কথা বলবে না,
যত নষ্ট করা তুমি। মেয়ে সারাদিন কি করছে, কার সাথে মিশছে, কোনো খোঁজ রাখো না তুমি। হ্যাঁ, সারাদিন হেসে সামলাবো। মেয়ে বাবার এত অত্যাচার আমার। এই, তোমাদের কথা হয়ে গেলে আমি চললাম। আমার খাবারটা ডাইনিং টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দিও। এই দাঁড়া দাঁড়া, তোর বাদরামি আমি আজ বার করছি। কোন বন্ধুর সাথে তুই মিশছিস আজ আমাকে জানতেই হবে। তোর ফোনটা আমায় দে। দাঁড়া। বাবা, বেকার বেকার এমন যে কেন করো? নাও নাও, দেখো দেখো আমার কত বন্ধু আছে, যত সব। মেঘার বাবা পায়েলের নাম্বারটা ডায়াল করলো। ফোনের ওপাশ থেকে উত্তর আসলো। হ্যালো। আমি মেঘার বাবা বলছি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ কাকু, বলো। কাল রাত 12টা অবধি কোথায় থাকা হয়েছিল জানতে পারি? না মানে কাকু, আমার আসলে কাল জন্মদিন ছিল তো, সেই জন্যই ওই আর কি বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান হয়েছিল। আমার বাবা ওকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে এসেছিল। তোমাকে একটা কথা বলি, মেঘার ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারি না, অবশ্য কোনো কথাই শোনে না। আর আজকালকার ছেলে মেয়েদের এমন একটু হয়। তো তুমি মেঘার বন্ধু, তাই মেঘাকে একটু বোঝাও। ওর বুদ্ধি শুদ্ধি কবে ফিরবে আমি কিছুই জানি না। বাবা, তুমি ফোনটা রাখবে? এই এই পায়েল, তুই ফোনটা কেটে দে না। তুই চুপ কর। পায়েল মা, আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ কাকু, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। এখন রাখি, কটা কাজ আছে আসলে আমার। রাখো। হয়েছে এবার শান্তি? হয়েছে তো? আমি গেলাম ঘরে। ধুর! কথাটা বলেই মেঘা ওর ঘরে গিয়ে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। এমনিতেই ছিল রবিবার, ছুটির দিন। রবিবারের দিনটা সবাই তার পরিবারের সাথে সুন্দর সময় কাটায়, কিন্তু সেই সৌভাগ্য তো মেঘার নেই। অবশ্য ও আন্দাজ করেছিল সকালে এমন কিছু ঘটবে, কিন্তু তার পরিণতিটা যে এতটা খারাপ হবে সেটাও ভাবতে পারেনি। সারাদিন কেউ ওর সাথে কোনো কথা বলেনি। মেঘা বদ্ধ করে কাটিয়ে দিল গান শুনতে শুনতে। এমনকি খাবার সময় নিচে গেলেও বাবার মুখোমুখি হওয়ার পর যেটুকু কথা হতো ডাইনিং টেবিলে সেটাও আর হলো না। সারাটা দিন বন্ধ করেই কেটে গেল। তখন রাত 12:30। বলা বাহুল্য, বাড়ির সবাই ঘুমিয়ে পড়া সত্ত্বেও মেঘার চোখে ঘুম নেই। এমনিতেই ঘুম আসে না, তার উপর আজ যা ঘটে গেল ওর সাথে, তাতে তো ঘুম না আসাটাই স্বাভাবিক। মেঘা একটা নেভি কার্ড ধরিয়ে একটা ধোয়ার রিং ছেড়ে ওর প্রিয় ব্যালকনিটাতে এসে দাঁড়ালো। সারা পাড়া চুপচাপ, কানে একটা ঝিঝির ডাক। আকাশটা খুব পরিষ্কার আজ, চিকচিক করছে কিছু দূরের নক্ষত্র। আগে যখন মেঘা ছোট ছিল তখন জীবনের সকল কথা ও ভগবানকে বলতো, কিন্তু বড় হবার সাথে সাথে সেটা আর হয়ে ওঠে না। তার কারণ খানিকটা অবিশ্বাসও বটে। কিন্তু আজ কেন জানি না ওর ভগবানের কাছে সব বলতে ইচ্ছে করল। মেঘা নিজের মনে মনে বলে উঠল, ঠাকুর, তুমি তো সবই জানো। আমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাই তো তোমার অজানা কিছু নয়। তবে এত কষ্ট কেন দাও আমাকে, বলো তো? এই কষ্ট আর নেওয়া যায় না। সবাই আমাকে ভুল বোঝে, সব সময় ভুল বোঝে আমায়। তোমার তো শুনে এত শক্তি, তুমি কি পারো না? তুমি পারো না আমার জীবনে এমন কাউকে পাঠিয়ে দিতে, যাকে আমি সব মনের কথা নির্দ্বিধায় বলতে পারি? সবাই তো তোমাকে এত বিশ্বাস করে, এত মানে। দেখি না তোমার কত শক্তি। কথাগুলো বলতে বলতে মেঘার দু চোখের কোণ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই হঠাৎ একটা দমকা বাতাস ওর গায়ে এসে লাগলো। মেঘা হাতে সিগারেটটা ফেলে ব্যালকনি থেকে ঘরে ঢুকতেই ওর চার্জে বসানো ফোনটা বেজে উঠল। মেঘা ঘড়ি দেখল, তখন প্রায় রাত 1টা বাজে। এত
রাতে আবার কে ফোন করলো? পায়েলের আবার কিছু হলো না তো? মেঘা ফোনটা চার্জ থেকে খুলে দেখলো আননোন নাম্বার। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো একটি পুরুষ কণ্ঠ। হ্যালো, হ্যালো মধুরিমা, প্লিজ আমার কথাটা শোনো। আসলে সেদিন তোমাকে অমন করে বলতে চাইনি। আমার বাবার শরীর খারাপের জন্য বাবাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, আর সেদিন তোমার সাথে দেখা করতে পারিনি। তুমি ভুল বুঝছো আমাকে, তোমার জন্য আমার কাছে সময় নেই। তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখে দিচ্ছ। ফোনটা প্লিজ কেটো না, ফোনটা প্লিজ কেটো না। আই নিড ইউ, প্লিজ প্লিজ। হ্যালো, কে আপনি? হ্যালো, আপনি আপনি কে? মধুরিমা কোথায়? মধুরিমা? কে মধুরিমা? আপনি বোধহয় খুব সম্ভবত রং নাম্বার ডায়াল করে ফেলেছেন। রং নাম্বার? কই দাঁড়ান তো দেখি। এ বাবা, শিট, এক্সট্রিমলি সরি। আসলে তাড়াহুড়োর মধ্যে 0-র পরিবর্তে 9 ক্লিক হয়ে গেছে। ওই একটা ডিজিটের জন্যই আপনার কাছে ভুল করে কলটা। এক্সট্রিমলি সরি। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার কথাগুলো শুনে তো মনে হলো আপনি মানসিক অবসাদে ভুগছেন। মানসিক অবসাদ? হ্যাঁ, তা যা বলেছেন, ওই আর কি। আসলে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ছাড়ুন, আপনি বুঝবেন না। হাসালেন আপনি। যে মেয়ের লাইফের বেস্ট ফ্রেন্ড হলো প্রবলেমস, আপনি তো আমাকে বলছেন সে নাকি বুঝবে না। বাবা, তাই নাকি? আচ্ছা, বুঝলাম। কি বুঝলেন? এই যে আপনার জীবনটা খুব একটা সুখকর নয়, আঘাতে আঘাতে আপনার মনও বহুবার জর্জরিত হয়েছে। আঘাত না করলে লোহাকে গলানো কি অতটা সম্ভব? বাহ, বেশ বললেন তো। এটা কিন্তু মানতেই হবে যে আপনি কথা বেশ ভালোই বলেন। তাই বুঝি? কিন্তু আসলে কি বলুন তো, আজকালকার যুগে কথা শোনার লোকের বড় অভাব। আসলে সবাই খুব ব্যস্ত, কারো কাছে সময়ই নেই। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে কিন্তু। কাজ? কি কাজ? এই ধরুন, আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। এই রং নাম্বারের ফলে প্রায় 5 মিনিট হয়ে গেল আমরা কথা বলছি। মেঘা ওর ফোনের দিকে তাকিয়ে দেখলো, সত্যি তো 5 মিনিট হয়ে গেছে একটা অচেনা নাম না জানা ছেলের সাথে এতক্ষণ কথা বলে ফেললো। অবশ্য ওর মনের মধ্যে যে হাজারো কথা বদ্ধ হয়ে আছে সেটা বলার জন্য একটা মানুষের খুব প্রয়োজন। তারপর ওপারের লোকটি বলে উঠল, তো আপনি চাইলে আপনার কথা আমাকে বলতেই পারেন। এতে কিছুই না, শুধু একটু মনটা হালকা লাগবে, এই আর কি। ভেবে দেখুন, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমাদের আবার কখনো কথা হবে কিনা তাও সন্দেহ আছে। তাই আমাকে বলা আর একটা দেওয়ালকে বলা একই হবে। অবশ্য দেওয়ালের সামনে যদি বকবক করেন, লোকে আপনাকে পাগল ভাববে। তার থেকে ভালো নয় কি আরেকটা রক্ত মাংসের মানুষের সামনে কথা বলবেন, একটু হালকা লাগবে। বাবা, আপনি ভালোই কথা বলেন দেখছি। তবে একটা শর্তে বলতে পারি, আপনাকেও কিন্তু বলতে হবে আপনার কথা। ঠিক আছে, তাই হবে, আমার কোনো অসুবিধা নেই। অবশ্য আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজকে রাতের কথায় আমরা কেউ আমাদের একে অপরের নাম বলবো না, বা অন্য কোনো ডিটেলস যেখান থেকে আমরা একে অপরকে খুঁজে বার করতে পারবো, এরম কিছু বলবো না। কি বেশ রোমাঞ্চকর হবে কিন্তু, কি বলেন? বাহ, বেশ বললেন কিন্তু। আপনার ধুর ছাড়ুন তো, তোমার আইডিয়াটা কিন্তু সত্যি খুব ইউনিক। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারো। কি বলো? আচ্ছা, ধরো একটা মেয়ে যার যার অন্য সবার জন্য সময় আছে, কিন্তু তার কথাগুলো শোনার মতো কারো কাছে সময় নেই, এমনকি তার বাবা মারও না, যেহেতু তাদের ব্যস্ততার জীবন। সব সময় একটা স্ট্রেস, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন কুড়ে কুড়ে খাচ্ছে, একটা রাতও শান্তিতে ঘুমোতে পারছে না। এমন সময় সে কি করবে?
বুঝলাম। তো খুব একটা যদি ভুল না বলি, সম্ভবত এই মেয়েটা তুমি, কি তাই তো? হ্যাঁ। দেখো, বড় হওয়ার সাথে সাথে বাবা মার সাথে এই অসুবিধাগুলো তো আমাদের প্রত্যেকেরই হয়। আমরা মনে করি ওরা আমাদের বুঝবে না, উই নিড সাম স্পেস। কিন্তু স্পেস দিতে দিতে কখন যে তারা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে কিংবা আমরা তাদের থেকে দূরে চলে যেতে থাকি, আমরা নিজেরাই বুঝি না। অবশ্য বাবা মাদের বোঝার থেকেও বড় ব্যাপার হচ্ছে নিজেকে বোঝা। তুমি নিজে কি চাও, নিজে কি ভালোবাসো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার এমনি কোনো হবি নেই? আছে তো, আছে। আমি গান গাইতে ভালোবাসি, গান লিখতে ভালোবাসি। আমাদের কলেজের ব্যান্ডে আমি হলাম ভোকালিস্ট। বাবা, তুমি তো শিল্পী মানুষ। আমার অবশ্য আগাগোড়াই এই শিল্পী মানুষদের খুব ভালো লাগে। আশেপাশের সমাজের থেকে তারা কেমন যেন একটা আলাদা। তাদের তৈরি করা শিল্প মানুষের মনে কি সুন্দর জায়গা করে নেয়। শিল্পী? বাবা, তাও ভালো, কেউ তো বুঝলো। কারণ মায়ের কাছে তো এই পুরো জিনিসটাই বেকার, আর যারা এই সমস্ত কাজ করে তারাই উড়নচণ্ডী। আরে বাবা মার কথা ছাড়ো তো, মায়েরা আগাগোড়াই একটু বেশি চিন্তা করে। অবশ্য সেটা তাদের দোষ নয়। আর আর সত্যি বলতে কি, পায়ে শিকল বাঁধা লক্ষ্মী হওয়ার থেকে মাঝে মধ্যে উড়নচণ্ডী হওয়া ঢের ভালো। বাহ, ভালো বললে তো। সে ঠিক আছে, কিন্তু তুমি কি ধরনের গান গাও সেটা কিন্তু এখনো জানতে পারলাম না। এই আধুনিক কিছু গান, আর আর রবীন্দ্রসঙ্গীতের সাথে আধুনিকতার একটা মিশ্রণ ঘটানোর চেষ্টা চলে। আরে বাস, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত সুন্দর ইউনিক একটা কাজ! সত্যি বলতে হবে তোমার দম আছে। কেন? না মানে, বাঙালিদের কাছে রবি ঠাকুরটা তো ওই শুধু 25শে বৈশাখ নালে 22শে শ্রাবণ ছাড়া কোনো তো মানেই নেই। কিন্তু কেউ রবি ঠাকুরকে নিয়ে কিছু নতুনত্ব করার চেষ্টা করলে মানে বেশ ভালো লাগে। আমার তো সন্দেহ হয় যে রবি ঠাকুর যদি ইংরেজদের কাছ থেকে ওই নোবেলটি না পেতেন, তাহলে হয়তো এরা নিজেরাও জানতো না যে আমাদের দেশে এরকম একটি বহুমুখী প্রতিভার মানুষ থাকে। আর সত্যি বলতে কি, কেউ কখনো কদরও করতো না। এক্স্যাক্টলি। জানো জানো আমি এটাই বোঝানোর চেষ্টা করি সবাইকে, কিন্তু কেউ বুঝতেই চায় না। সত্যি, তোমার সাথে না আমার মানসিকতার অনেকটা মিল খুঁজে পেলাম, ভালো লাগলো। বটে। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু এইসব ছাড়া আর কোনো সমস্যা আছে কি? সমস্যার কি আর শেষ আছে গো? জানো, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের এই কলেজের থার্ড ইয়ারের একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। অবশ্য এখন আর তার সাথে নেই কোনো কিছুই। তাকে খুব আপন লাগতো, সব কথা বলতে ইচ্ছে করতে তাকে। কিন্তু আমার সমস্ত ধারণা না ভুল প্রমাণিত করে দিল যখন ওর সাথে আমাদের এই কলেজের একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখলাম। বুঝলাম। কিছু বললে না? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। আমরা যখন হাঁটি তখন মনে হয় পৃথিবীটা আসলে সমতল, কিন্তু অনেক হাঁটার পর যখন ঘুরে ফিরে আবার ওই জায়গাটাতে এসে দাঁড়াই, আমরা জানতে পারি আসলেই পৃথিবীটা গোলাকার। মানে এই যে তুমি যেটা ভাববে সেটা তোমার জীবনের সাথে হবে না, আর যেটা ভাববে না যে তোমার জীবনে হবে সেটাই আসলে ঘটবে তোমার জীবনে। জীবনের চলার পথ সবসময় সমান নাও হতে পারে। বুঝলাম। আর জানো, আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘুম না আসা। ডাক্তার দেখিয়েছি, গুগল ঘেটে যতটা জেনেছি আমার নাকি স্লিপিং ডিসঅর্ডার, ইনসমনিয়া আছে। কত রাত যে স্লিপিং পিলস সিগারেট খেয়ে কেটে যায় তার কোনো হিসেবই থাকে না। বুঝলাম। অবশ্য একটা জিনিস আমাকে ভাবাচ্ছে যে ঘুম না আসার জন্য নাকি ডাক্তারের পরামর্শ নেওয়া। ডাক্তার কি করবে? কিছু ঘুমের ওষুধ দেবে। কিন্তু কেন আসছে না এটার কারণ বা সমাধান তুমি জানো?
আর তার সমাধানটা তোমার নিজের কাছেই। হ্যাঁ, ডাক্তার বলেছে কথা বলতে লোকেদের সাথে, কিন্তু আজকাল তো কারোর কাছে সময়ই নেই। বারে, আমি কি লোক নই বুঝি? আমার সাথে তো তুমি প্রায় অনেকক্ষণ ধরেই কথা বলছো। আসলে অত ভেবো না, তোমার মনে অনেক দিন ধরে অনেক কথা চেপে ছিল, তুমি সেগুলো বলতে পারছিলে না। সেইগুলোই রাতের অতিথি হয়ে তোমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছিল। জানো, আমি না আমি সত্যি ভগবানের কাছে প্রতিদিন বলি যাতে আমার দু চোখের পাতায় একটু শান্তিতে ঘুম দেয়, কিন্তু ভগবান আমার কথা শুনবে কেন? তারও হয়তো সময় নেই। নিজের প্রতি বিশ্বাস রাখো মেঘা। জীবনে এমন অনেক সমস্যার সম্মুখীন তোমায় ভবিষ্যতে করতে হবে, যে লড়াইগুলো তোমার একার। যাও, এবার ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়েছে। হ্যাঁ, কিন্তু বাবা, তোমার গল্পই তো শোনা হলো না। ধুর, সত্যি আমিও না নিজের কথা বলতে গিয়ে। আরে ঠিক আছে, সে না হয় অন্য একদিন বলবো। তাও শুনে ভালো লাগলো তোমার মনের কথা, যেগুলো তুমি বলতে পারছিলে না আমাকে বললে। হ্যাঁ, এটা তুমি অবশ্য ঠিকই বলেছ। জানো, আজ সত্যি অনেকটা হালকা লাগছে। অনেক দিন পর হয়তো আজ একটা ভালো ঘুম হবে। এবার যাও, আর শোনো, সিগারেটটা পারলে কমাও। আচ্ছা, ঠিক আছে। প্রমিস? প্রমিস। সেই রাতটা অচেনা একটা মানুষের সাথে মনের কথা বলতে পেরে অনেকটা হালকা লাগছিল মেঘার। অনেকদিন পর একটা স্বস্তির ঘুম দিয়েছে। ও পরদিন সকালে ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছিল নিজেকে। বলা বাহুল্য, কালকের মানুষটার প্রতি ওর কৌতূহল একটু বেশি বেড়ে গিয়েছে আজ সকালে। তার কি নাম, কোথায় থাকে, কলেজে পড়ে নাকি ইউনিভার্সিটি ইত্যাদি জানার জন্য মেঘা ওর ফোন খুলে কালকের কল হিস্ট্রি চেক করতে গিয়ে হঠাৎ চমকে উঠল। কি, তার নাম্বারটা কই গেল? কাল তো রাত 1টার দিকেই কলটা এসেছিল আমার কাছে। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু এখন তো কল হিস্ট্রিতে লাস্ট কল পায়েলের কাছ থেকে, তাও সন্ধ্যে 7:30টার দিকে। নোটস নেওয়ার জন্য কল করেছিল। হোয়াট দ্য ফাক! আর চার্জটাও তো মাত্র 10%। আমি তো কালকে ফোন চার্জে বসে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তারপর হ্যাঁ, তারপরেই তো আমার কাছে কলটা এসেছিল। উফ, আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছে। তারপর মেঘা আর কিছু ভাবতে পারে না। হঠাৎ করে মনে পড়ে যায় কালকের লোকটা ফোনটা রাখার সময় ওর নাম ধরে ডেকেছিল, কিন্তু ফোনে তো ওরা দুজনেই একে অপরের নাম বলেনি। তাহলে কালকের রাতের সম্পূর্ণ ঘটনাটা মেঘার মাথায় মরীচিকার মতো থেকে গেল। মেঘার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শুধু এইটুকু মনে ছিল, কাল রাত্রেবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে ও অনেক দিন পর ভগবানের কাছে ওর মনের কথা বলেছিল। কোথাও একটা ওর কানে বেজে উঠল কালকের রাতে শোনা খুব পরিচিত একটা কণ্ঠ। বুঝলে মেঘা, তুমি যেটা ভাববে সেটা তোমার জীবনের সাথে হবে না। যেটা আসলেই হয় সেইটাই হলো জীবন। লড়াইটা যে তোমাকেই লড়তে হবে, লড়াইটা শুধুমাত্র তোমার একা। কি ভাবছে? হ্যাঁ জানি, মেঘারও মতন আপনার মনে অনেক কৌতূহল বাসা বেঁধেছে। আসলে কি বলুন তো, আমরা সবাই সব সময় ভগবানের কাছে কিছু না কিছু চাই। আমি সত্যি বলতে গেলে জানি না ভগবান আছেন কিনা, কিন্তু এইটুকু জানি তিনি মাঝে মধ্যে আমাদের কাছে তার একজন দূত পাঠান। এবার সেই দূত আমাদের জীবনের সমাধান দেয়, কখনো বা শুধুমাত্র একজন শ্রোতা হয়ে না বলতে পারা হাজারো কথা চুপচাপ শুনে যায়, আবার কখনো বা ঘুম না আসা রাতে স্লিপিং পিল হয়ে যায়।
মেঘা হয়তো কোনোদিন ওই অজ্ঞাত লোকটির পরিচয় কোনো দিন পাবে না। সেই রাতের ঘটনাটা সত্যি ঘটেছিল কিনা তারও হদিশ পাবে না। যদি সেটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এমনই স্বপ্ন মেঘারই মতন অনেক মেয়ের দেখা উচিত। কারণ কথা বলা খুব প্রয়োজন। কথা বলা হয়নি বলে অনেক সম্পর্ক ভেঙে গেছে, অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সেই লোকটা হয়তো রাতের মরীচিকা হয়ে থেকে যাবে মেঘার কাছে, কিন্তু সেই রাতের রং নাম্বারটাই মেঘাকে সঠিক রাস্তায় চালনা করবে। আজকে গল্প পাঠে আমার সাথে ছিল অভিক, মেঘনা, স্বাগতা, প্রেরণা ও দীপ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি দিব্যেন্দু। পোস্টার ডিজাইনিংয়ে প্রিয়স্মিতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। শুভরাত্রি।